নমস্কার, দুয়ারে রিপোর্টারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো, আমরা জানি যে হাতে আর গোনা মাত্র কয়েকটা দিন, তারপরেই লোকসভা ভোট। আর লোকসভা ভোটের জন্য একেবারে ময়দানে নেমে পড়েছেন সব পক্ষই। দেওয়াল লিখন চলছে, প্রচার চলছে, আর এসবের মাঝেই বিজেপির দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ সামনে উঠে এলো। দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছে, আর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কতুলপুরের কথা আপনাদেরকে বলছি, কতুলপুরে বিজেপির দেওয়াল মোছার অভিযোগ এবং নজরে আসতেই তৃণমূলকে এক হাত সৌমিত্র খাঁর। প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রতর কাছে যাব সরাসরি। দেবব্রত, সামনেই লোকসভা নির্বাচন, বিভিন্ন ইস্যু নিয়ে এক দল অন্য দলকে অভিযোগ আনবে, খুব স্বাভাবিক, কিন্তু এক্ষেত্রে দেওয়াল মোছার অভিযোগ সামনে উঠে আসছে। একেবারে প্রিয়াঙ্কা, দেখো, দেয়াল মুছে দেওয়ার অভিযোগ তৃণমূলের দিকে এমনটাই অভিযোগ করছে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। কিছুতেই যেন বিষ্ণুপুর লোকসভায় এই নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ থামছে না। আর যখন কতুলপুরে সৌমিত্র খাঁ প্রচারে বেরোয়, ঠিক তখনই তার নজরে আসে কেউ বা কারা সেই দেওয়াল মুছে দিয়েছে। এবার সৌমিত্র খাঁ অভিযোগ করে যে দেওয়াল মুছেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এরপরেই কিন্তু তৃণমূলকে হুঁশিয়ারি দিতে থাকে এই সৌমিত্র খাঁ, বিজেপি প্রার্থী। তিনি বলেন যে তৃণমূল কর্মীরা রয়েছে তাদের উদ্দেশ্যে, দেখো ভাই, এটা পঞ্চায়েত নির্বাচন নয়, এটা লোকসভা নির্বাচন। শুধুমাত্র তৃণমূলকেই হুঁশিয়ারি দিয়েছে এমনটাই নয়, তিনি পুলিশ প্রশাসনের উদ্দেশ্যেও কিন্তু কড়া বার্তা দেন। তিনি বলেন, দ্রুততার সাথে যদি এর ব্যবস্থা না হয়, যারা দোষী তাদের শাস্তি দেওয়া না হয়, তারা আগামী দিনে কিন্তু সৌমিত্র খাঁ বৃহত্তর আন্দোলনে নামবে এবং নির্বাচন কমিশনারকে জানাবে। এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন সৌমিত্র খাঁ। সব মিলিয়ে একদিকে যেমন বিজেপি প্রার্থী রয়েছে সৌমিত্র খাঁ, অন্যদিকে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে যেন এই উত্তাপ কিছুতেই থামছে না। প্রিয়াঙ্কা, বেশ, তৃণমূলের দেয়ালই মুছে ওনারা সিম্বল রেখেছে। তৃণমূল কারোর এই জাতীয় রাজনীতিতে তৃণমূল বিশ্বাসী নয়। আপনার অভিযোগ জানাবেন? নিশ্চয়ই জানাবো। আমরাও নির্বাচন কমিশনের অভিযোগ জানাবো, কারণ তৃণমূল এই জাতীয় রাজনীতিতে বিশ্বাসী নয়, তৃণমূল উন্নয়নে বিশ্বাসী। মানে কর্মী নেই, লোকজন নেই, উনি একটা হতাশা থেকে এরকম করে বেড়াচ্ছেন। তৃণমূল কংগ্রেসকে একটা কথা বলবো, এটা পঞ্চায়েত ভোট নয়। আমাদের দেওয়াল মুছে দিয়ে তৃণমূলের দেওয়াল লেখার চেষ্টা করছেন, এটা করবেন না। পুলিশকে অনুরোধ করবো এইসব ধরনের অপকর্ম যাতে না করে তাদের দলকে বারণ করুন। তাই এইসব দালালি করবেন না, তৃণমূল নেতাদের বলছি। আমরা দেখলাম একদিকে দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ সামনে উঠে আসছে, আর অন্যদিকে আবার আর্থিক সাহায্যের অভিযোগ সামনে উঠে আসছে। প্রচারে বেরিয়ে কিডনি রোগীকে আর্থিক সাহায্য করেছেন, আর এর ফলে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ। জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ। ঘটনা আসলে দুজন অসুস্থ পরিযায়ী শ্রমিককে আর্থিক সাহায্য করা হয়েছে, আর এরপরেই কাঠগড়ায় জেলা পরিষদ সদস্য বুলবুল খান। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সেবকের কাছে যাব সরাসরি একবার। সেবক, সোশ্যাল মিডিয়ায় তো ভাইরাল টাকা দেওয়ার ছবি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে একটা প্রশ্ন সামনে উঠে আসছে যে ভোট মরশুমের জন্যই কি আর্থিক সাহায্য, নাকি ভোট মরশুম ছাড়া বাকি মরশুমেও এভাবেই সাহায্য করার ছবি সামনে উঠে আসে? একদমই, দেখো, নির্বাচন বিধি চালু হয়ে গেছে, আর তারপর টাকা বিলি, আর এ নিয়েই সরব হয়েছে বিরোধীরা। আর অভিযোগের কেন্দ্রে জেলা পরিষদ সদস্য বারিকুল ইসলাম ওরফে বুলবুল। তিনি যেটা বলছেন যে তিনি সমাজসেবী হিসেবে সাধারণভাবে সারা বছর মানুষের পাশে থাকেন। এই দুই পরিযায়ী শ্রমিক তারা অসুস্থ এমন খবর পেয়ে তিনি গিয়েছিলেন, এবং পরিবার আর্থিকভাবে দুস্থ দরিদ্র, তাই তিনি আর্থিক সাহায্য করেছেন, অন্যান্য সাহায্যও দিয়েছেন। তার দাবি এর সঙ্গে কোনো রকম ভোট বা ভোট প্রচার বা শাসক দল এসবের সম্পর্ক নেই। যদিও বিরোধীরা বলছে যে তিনি যখন সমাজসেবী হিসেবেই গেলেন, তো এই শ্রমিকরা তো আগে থেকেই অসুস্থ, তাহলে ভোট ঘোষণার পরে কেন টাকা দিয়ে বিতর্ক বাড়াতে গেলেন? বিরোধীরা কিন্তু নির্বাচন কমিশনে যাচ্ছে এই জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে। আর জেলা পরিষদ সদস্য বলছেন সবটাই কুৎসা, সবটাই রটনা। তিনি অল্পদিন আগে রাজনীতিতে এসেছেন, তার আগে দীর্ঘ সময় ধরে সমাজসেবার কাজ করছেন, ফলে তার মধ্যে অন্যরকম কোনো উদ্দেশ্য ছিল না। যদিও ভোটের আগে এই ইস্যুতে কিন্তু সরগরম মালদা। প্রিয়াঙ্কা, একেবারে সরগরম মালদা। বলছি, গতকালকে কে এসেছিল? বুলবুল খান এসেছিল। কি কারণে এসেছিল? আমার ছেলে পা ভেঙেছিল না, তো ওই জন্য এসেছিল। এখানে এসে দেখে কিছু টাকা সেগুলো দিয়ে গেছে। কত টাকা দিয়েছিল? 500।
5,000 बोले जैसे राशो तो उसके सिद्ध होते টাকা পয়সা দিয়ে গেল, চাল দিয়ে গেল, ফল ফুলারি দিয়েছে, আমাদের মদত করে গেছে, আমাদের হেল্প করেছে, ফের আমাদের হেল্প করবে। কত টাকা দিয়েছে? কত টাকা? 5,000 টাকা দিয়েছে। আমাদের বুলবুল খান কি জেলা পরিষদ আমাদের হেল্প করে। বিগত 15-20 বছর ধরেই আমি মানুষের মাঝে আছি, এই হিসাবে সোশ্যাল সার্ভিস করে যাচ্ছি। এখন নয় ভোটে দাঁড়িয়েছি এই 1 বছর আগে, তার আগে তো আমি ভোটে দাঁড়াতাম না, কিন্তু মানুষের পাশে থাকতাম। বন্যা হোক, করোনা হোক, সব জায়গায় আপনারা দেখেছেন আমি কিন্তু মানুষের পাশে থাকি। সব অভিযোগ করে কোনো লাভ হবে না, আমি মানুষের পাশে আছি, ছিলাম, থাক। কে কী রাজনীতি করছে এটা দেখার বিষয় না। ভোটের সময় তাদের কাছে যাচ্ছে, টাকা দিয়ে মানুষের মনকে জয় করার চেষ্টা করছে। এতদিন ধরে মানুষের পাশে দাঁড়াতে দেখিনি, তো আজকে নির্বাচন বিধি ভঙ্গ করতে তারা দ্বিধা করে না। এটা নির্বাচনের বিধির মধ্যে পড়ে। এখন তো আমাদের এমসিসি লাগু হয়েছে, এই সময় টাকা বিলি করার কি কারণ আছে? আমার মনে হয় এইগুলো করা উচিত হয়নি, করলে পরে নির্বাচনের পর যদি করতো তাহলে ভালো হতো। নির্বাচন কমিশনের নজরে দিয়েছি, ব্যাপারটাকে জানিয়েছি। এই ব্যাপারটা যদি নজর ব্যবস্থা নেন নির্বাচন কমিশন তাহলে ঠিক আছে, না হলে পরে আমরা উচ্চতম আধিকারিককে জানাবো। আর এবার আমরা একটু নজর রাখবো আলিপুর দুয়ারের মাঝের ডাবরির দিকে। সেখানে আবার অভিযোগ উঠে আসছে যে সরকারি ভবনে নাকি পার্টি অফিস খোলা হয়েছে। সেই ছবিটাকে আপনাদেরকে দেখায়। সরকারি ভবনে তৃণমূলের অফিস, যেখানে ব্যানার ফেস্টুন লাগিয়ে অফিস উদ্বোধন হচ্ছে। প্রতিনিধি রাজকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রাজকুমারের কাছে একবার যাই। রাজকুমার, যে ছবি আমরা দেখলাম যে অফিস উদ্বোধন করছেন তৃণমূল জেলা সভাপতি, সেক্ষেত্রে উনি কি জানতেন না যে এটি সরকারি ভবন? দেখো প্রিয়াঙ্কা, তৃণমূল কংগ্রেসের যে জেলা কমিটি রয়েছে তার যে চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মার হাতে এই অফিসের উদ্বোধন হয়েছে এবং আলিপুরদুয়ার যে 2 নম্বর ব্লক সভাপতি পরিতোষ বর্মন তিনিও এই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। তাদের দুইজনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই অফিস আদৌ সরকারি জায়গা কি না সেটা কিন্তু তারা জানতেন না। যদিও এই অভিযোগ তুলেছে কিন্তু সিপিএম। যেটা জানা যাচ্ছে যে এই যেখানে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের এই যে অফিস, সেটা আসলে ছিল মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েতের যে অঞ্চল অফিস, পুরনো অঞ্চল অফিস। এই অঞ্চল অফিস থেকে সাম্প্রতিক সময়ে কিছুদিন আগেই কিন্তু নতুন পঞ্চায়েত অফিসে সরে গেছে। পঞ্চায়েত যে দপ্তর, যে পঞ্চায়েত অফিস, সেটা সরে গেছে। ফলে এই যে পুরনো যে পঞ্চায়েত অফিস, এটা পরিত্যক্ত অবস্থায় ছিল এবং এটা তৃণমূলের পক্ষ থেকে প্রথমে দাবি করা হয়েছিল যে তারা ভাড়া নিয়ে এই তাদের দলীয় পার্টি অফিস এটা তারা খুলেছে। কিন্তু সিপিএম এর পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে এভাবে নির্বাচনের সময় কোনো দলীয় কার্যালয় খোলা যায় না। নির্বাচন কমিশনে এই অভিযোগ সিপিএম দায়ের করে এবং সিপিএম এর এই অভিযোগের ভিত্তিতে কিন্তু একেবারে কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। উদ্বোধনের পরেও রীতিমতো শাসক দলের অফিসের একেবারে ব্যানার, ফেস্টুন, পোস্টার সব খুলে নিয়েছে নির্বাচন কমিশন। ফলে কার্যত কিন্তু তৃণমূল কংগ্রেসের এই যে অফিস, সেটা নির্বাচন কমিশনের যে নিয়ম বিধি, সেই নিয়ম বিধির কোপে পড়েছে এবং এই অফিস কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এখান থেকে তৃণমূল কংগ্রেস কোনো কাজ করতে পারছে না। ফলে জেলায় কিন্তু নির্বাচন কমিশন একেবারে কড়া পদক্ষেপ নিল। প্রিয়াঙ্কা, বিতর্ক করে তো লাভ নাই। এটা যদি সরকারি জায়গা থাকে, এটা পুরনো অঞ্চল অফিস থাকে, তাহলে মামলা করবে, আমরা কোর্টে দেখবো তাদেরকে কি এটা কি অসুবিধা আছে। তারা তাদের দম থাকলে মামলা করবে। ওটা গ্রাম পঞ্চায়েতের পুরনো অফিস ছিল ওই জায়গাতে। তৃণমূল সেটা দখল করে ঝান্ডা লাগিয়ে, ফেস্টুন লাগিয়ে তৃণমূলের মাঝের ডাবরি অঞ্চল অফিস ডিক্লেয়ার করেছে। অফিস তারা করতে পারে, এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু সরকারি সম্পত্তিতে গ্রাম পঞ্চায়েত ভবনে তারা কিভাবে অফিস করে? गजब ग्रिप कैसे? SRMB TMT बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। আর এবার আমরা নজর রাখবো নিয়োগ পরীক্ষায় জালিয়াতি। খাদ্য সরবরাহ দফতরের পরিদর্শকের নিয়োগ পরীক্ষা, সেই পরীক্ষায় জালিয়াতি। ধৃত বিজেপি পঞ্চায়েত সদস্য উত্তম মণ্ডল।
হবিবপুরের আইহো গ্রাম পঞ্চায়েতের ইনি বিজেপি পঞ্চায়েত সদস্য উত্তম মণ্ডল। আর আপনাদের জানিয়ে রাখি যে রবিবারে কিন্তু এই নিয়োগ পরীক্ষা হয়, যেখানে অভিযোগ উঠে আসছে যে পরীক্ষা চলাকালীন উত্তরপত্র নিয়ে তিনি কেন্দ্রে ঢোকেন। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সেবকের কাছে একবার যাব। সেবক, তোমার থেকে জানবো যে বিজেপি নেতার এহেন দাদাগিরি, এহেন সাহস আসে কোথা থেকে? একদমই, দেখো ইতিমধ্যেই এই ঘটনায় হইচই পড়েছে, কারণ তিনি একজন জনপ্রতিনিধি, তার জানা উচিত যে পরীক্ষা কেন্দ্রে উত্তর নিয়ে এভাবে যাওয়া যায় না। তার সিট পড়েছিল মালদহ শহরের চিন্তামণি চমৎকার হাই স্কুলে, এবং যেটা জানা যাচ্ছে তিনি পরীক্ষা কেন্দ্রে উত্তর সহ ধরা পড়েন। শিক্ষিকারা তাকে ধরে ফেলেন। এই উত্তম মণ্ডল তিনি বিজেপির পঞ্চায়েত সদস্য আইহো গ্রাম পঞ্চায়েতের, সেখানকার বক্সিনগরের বাসিন্দা। তিনি শিক্ষিকাদের হাতে ধরা পড়ার পর শিক্ষিকারাই পুলিশকে ডেকে তাকে তুলে দেওয়া হয়। প্রথমে পুলিশও জানতো না যে তিনি কোনো জনপ্রতিনিধি। পরে পরিচয় যাচাই করতে গিয়ে যখন জানা যায় তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, চক্ষু চড়ক গাছ পুলিশেরও। কারণ একজন জনপ্রতিনিধি, কারণ তিনি তো সচেতন করবেন, তিনি কেন এরকম একটা পদ্ধতির সাহায্য নেবেন, এরকম জালিয়াতির শরিক হবেন। পুরো ঘটনায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে, তাকে আদালতে হাজির করে পুলিশ, এবং এই ঘটনায় শাসক বিরোধী তরজা শুরু হয়েছে। বিজেপি বলছে এর কোনো দায় তারা নেবে না, পুলিশ তদন্ত করুক, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নাই। কেউ যদি এই ধরনের জালিয়াতি হয়েছে, শাসক বিরোধী তরজা। যারা বিজেপির দুর্নীতি করবে তারা অ্যারেস্ট হবে, ধরা পড়বে, এবং মানুষ আগামী যে লোকসভা নির্বাচনে বিজেপির এই বারবারান্তর যে গতবার 18টা সিট দিয়েও বাংলায় বিজেপি কোনো পূর্ণমন্ত্রী পায়নি, কোনো উন্নয়ন হয়নি। এবার কিন্তু এই উচ্ছৃঙ্খলতার জন্য বিজেপির যারা বিজেপির নির্বাচিত প্রতিনিধিরা, গ্রাম পঞ্চায়েত থেকে, সাংসদ থেকে এমএলএদের যা ব্যবহার, এবার নির্বাচনে তার প্রমাণ তারা পেয়ে যাবে হাতে নাতে। কেউ যদি কোনো করাপশনের সঙ্গে যুক্ত হয়, কেউ যদি কোনো জালিয়াতির সঙ্গে যুক্ত হয়, কেউ যদি 420 কিছু করে, তাহলে সেটা তো পার্টির দায় নয়, সে ব্যক্তিগতভাবে সেই দায়টা তার। এবং আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ সে অ্যারেস্ট হয়েছে, আইন যেভাবে ব্যবস্থা নেবে সেভাবেই ব্যবস্থা হবে। সত্যি যদি প্রমাণিত হয় যে সে এরকম কোশ্চেন পেপার জালিয়াতি করছে বা জালিয়াতি করে পরীক্ষা দিয়েছে, তাহলে নিশ্চয়ই দল কোনো ব্যবস্থা নেবে। মালদার পরে এবার নজর রাখি তুফানগঞ্জের দিকে। সেখানে সরকারি নির্মাণ কাজে কাটমানি চাওয়ার অভিযোগ সামনে উঠে আসছে। তুফানগঞ্জ 2 পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে। কাটমানির অভিযোগ, সরকারি নির্মাণ কাজে কাটমানির অভিযোগ উঠে আসছে। প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, শুভঙ্করের থেকে একটু জানবো। শুভঙ্কর, যার বিরুদ্ধে এই অভিযোগ তিনি কি বলছেন? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো তুফানগঞ্জ 2 পঞ্চায়েত সমিতির অধীনস্থ দুটো কাজ। একটি হচ্ছে রসিক বিল যে পর্যটন কেন্দ্র আছে, সেখানে একটি অতিথি নিবাস সংস্কার করার জন্য যেখানে 9 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল, পাশাপাশি আরও একটি অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য 13 লক্ষ বরাদ্দ হয়েছিল। এবং সেই কাজের জন্য কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে তুফানগঞ্জ 2 পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল দাসের বিরুদ্ধে। এবং সংশ্লিষ্ট ঠিকাদার ওই কাটমানি যে চাওয়া হয়েছে সেজন্য তুফানগঞ্জ 2 ব্লকের বিডিওর কাছে অভিযোগ করেছেন, লিখিতভাবে অভিযোগ করেছেন, এবং এই অভিযোগ দায়ের হতেই শোরগোল পড়ে গিয়েছে। ওই যদিও তুফানগঞ্জ 2 পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল দাস জানিয়েছেন যে ভিত্তিহীন অভিযোগ, ওই কাজে গাফিলতি হয়েছে, নিম্নমানের কাজ হয়েছে, সেই জন্যই ব্লক প্রশাসনকে বলা হয়েছিল যাতে কাজ খতিয়ে দেখে তারপরে তার পেমেন্ট করা হয়। এক্ষেত্রে ওই ঠিকাদার ভিত্তিহীন অভিযোগ তুলছেন এবং গোটা বিষয়টি নিয়ে ব্লক প্রশাসন খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। প্রিয়াঙ্কা, অঙ্গনওয়াড়ি সেন্টার নবনির্মিত, সেটা চলছে, সেখানে 5% কাটমানি দাবি করছেন নিরঞ্জন সরকার। টাকা যদি দিতে রাজি না হই কাজটি হয়তো বন্ধ করে দিবে উনি, কিন্তু ঋণ নিয়ে কাজ করতেছে। আমার তো এদিকে সুদের হার বাড়ছে, আমি ঋণ মেটাতে পারছি না। আতঙ্কে রয়েছে। এই যে কথাটি বলেছে কাটমানির কথা, এটা মিথ্যা কথা। আমি যে কন্ট্রাক্টর কাজ করছে সেই কন্ট্রাক্টরের সঙ্গে আমার কথা হয়নি, অভিযোগ ভিত্তিহীন। প্রতিটি কাজে তৃণমূল কংগ্রেস কাটমানি নিয়েছে, এটা প্রমাণ হয়েছে। লোকসভা নির্বাচনে মানুষ ছুঁড়ে ফেলে দিবে, আর এই দুর্নীতিবাজ, সিন্ডিকেটবাজ, চোর তৃণমূলকে বাংলা থেকে মানুষ বিদায় করবে।
আর এবার আমরা নজর রাখবো কালনার দিকে, সেখানে নদী ভাঙনের ছবি আপনাদেরকে দেখাবো। নিচু জাপট এলাকায় নদী ভাঙন, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ভাগীরথী নদী পাড়ের বাসিন্দারা কিন্তু রীতিমতো আতঙ্কিত, কারণ নদী ভাঙন। প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, শরদিন্দু থেকে একটু জানবো। শরদিন্দু, স্থানীয় বাসিন্দারা তারা তো রীতিমতো আতঙ্কিত, শেষ সম্বলটুকু তলিয়ে যাওয়ার আশঙ্কায় তারা রয়েছেন। প্রশাসনের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, প্রশাসনের তরফ থেকে অবশ্যই ভাঙন রোধের ব্যাপারে কি করা যায় সেই নিয়ে ভাবনা চিন্তা চলছে, কারণ কালনার এই যে 10 নম্বর ওয়ার্ডের নিচু জাপট এলাকার এই যে ভাঙন, প্রায় 600-700 মিটার এলাকার ভাঙন কবলিত হয়ে পড়েছে। 3টি বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং এই যে লোকসভা ভোটের মুখে এই ভাঙনকে নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানুতর। ইতিমধ্যেই সিপিএমের পক্ষ থেকে এটাকে ভোটের ইস্যু করা হয়েছে। বর্ধমান পূর্ব কেন্দ্রের সিপিএম প্রার্থী নীরব খাঁ তিনি ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং তার বক্তব্য যে বাম আমলে যেটুকু কাজ হওয়ার হয়েছে তারপর থেকে কোনো কাজ হয়নি। বিজেপিও এ ব্যাপারে সরব হয়েছে, তাদের বক্তব্য কেন্দ্র কোটি কোটি টাকা ভাঙন রোধে দিচ্ছে কিন্তু তার সবটাই জলে চলে যাচ্ছে বা তৃণমূল সেই টাকা আত্মসাৎ করছে। যদিও এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের বিধায়ক দেবপ্রসাদ বাগ তিনি বলেছেন যে নদীর এপার ভাঙে অকুল গড়ে, তাই এখন নদীর গতিপথ পাল্টেছে, তাই ভাঙন দেখা দিয়েছে। সেই ভাঙন মোকাবিলায় কেন্দ্রকেই সচেষ্ট হতে হবে। তাছাড়া তার বক্তব্য যে পরিমাণ টাকা আসে বা কাজ হলে তবেই অনলাইনে টাকা পাঠানো হয়, না হলে সে টাকা আটকে যায়। তাই বিরোধীরা যে কথা বলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। ফলে একদিকে যেমন ভাঙনের আশঙ্কায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই নদীটা তো আমাদের রাজ্য সরকার না, এটা তো কেন্দ্র সরকারের আন্ডারে। এটা অ্যাকচুয়ালি একটা সংস্কারের ব্যাপার থাকে। এই নদীটা কখনই সংস্কার কেন্দ্র সরকার করছেন না। আজকে যদি এই নদীটাকে যদি সংস্কার করা হতো তাহলে এই সমস্ত ভাঙন এবং যে মানুষ যে জাহাজ নদী যে যাতায়াত করছেন তারাও অনেক মানে বিভ্রান্তির মধ্যে পড়ছেন এবং অনেক সমস্যা দাঁড়াচ্ছেন। তাই সেই সমস্যা যদি সংস্কার থাকতো তাহলে এই সমস্যাগুলো দাঁড়াতো না। আমরা শুনলাম কাউন্সিলর বলছেন যে যদি সারাই হতো ঠিক সময় তাহলে কিন্তু এই সমস্যা হতো না। তবে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। 1999 সালেই বামফ্রন্ট সরকার থাকাকালীন এখানে যা বোল্ডার ফেলে এটাকে আটকানোর ব্যবস্থা করে গেছিলেন। তৃণমূল আসার পর থেকে এখানে শুধুমাত্র বালির বস্তা ফেলা ছাড়া অন্য কোনো ধরনের স্থায়ী যে সলিউশন, সেই সলিউশনের ব্যবস্থা কিচ্ছু আজ পর্যন্ত করেনি। অথচ দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট থেকে হয়তো কোনো ফান্ড এসছে, সেই ফান্ডের টাকাটা সবটাই চুরি করা হয়েছে বলা যায় কাজ। আজকে কানলাতে গঙ্গা পার বাঁধনের জন্য কয়েকশো কোটি টাকা এসছে। সেই টাকা কারা ইউটিলাইজ করেছে, কাদের মাধ্যম দিয়ে গঙ্গার পাড়টা বাঁধানো হয়েছে? সম্পূর্ণ তৃণমূলের নেতারা, তৃণমূলের কন্ট্রাক্টর, তৃণমূলের পৌরসভার মাধ্যমে কাজ হয়েছে। গঙ্গার বাঁধন যেহেতু কেন্দ্র সরকার টাকা দিয়েছে, জলে চলে গেছে। ব্যাপারটা হচ্ছে না যে গঙ্গার অভিমুখ চেঞ্জ হচ্ছে। উনি যে বলছেন না যে সিপিএম এর আমলে প্রচুর উদাহরণ দিতে পারি যা হচ্ছে একদম গঙ্গা বক্ষে একদম তলিয়ে গেছে। ওনার জানা দরকার যে কেন্দ্রের অনুমোদনের যে টাকা পয়সাগুলো আসে, কাজ না হলে পরে পেমেন্ট হয় না, এখন সব অনলাইন সিস্টেম। ওনার জানা নেই আসলে, বেচারি হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে গেছে কি বলবে এটা ভেবে পাচ্ছে না। কেন্দ্র সরকার গঙ্গা ভাঙনের জন্য টেন্ডার যদি করে থাকে, টাকা পয়সা যদি কেউ যদি খেয়ে থাকে সেটা কেন্দ্র সরকার খেয়েছে। একদিকে আমরা আপনাদেরকে দেখালাম কালনায় নদী ভাঙনের ছবি, আর এবার আপনাদেরকে দেখাবো আরো ছবি যেটি গঙ্গা ভাঙনের আতঙ্ক শামশেরগঞ্জে। সেখানে ভাঙন রোধে বেনিয়মের অভিযোগ গ্রামবাসীদের, এবং গ্রামবাসীরা কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। ভাঙনের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা, কিন্তু কেন জানবো বিস্তারিত। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, গ্রামবাসীরা ভাঙনের কাজ কেন বন্ধ করে দিলেন আর কেনই বা বিক্ষোভ দেখাচ্ছেন? দেখো, ধুলিয়ানের বেশ কিছু অঞ্চল তোমার গত 3 বছর ধরে বেশ কয়েকটি গ্রাম কিন্তু গঙ্গা গর্ভে তলে গিয়েছে এবং বেশ কিছু বাড়িও তলে গিয়েছে, এবং সেই ধূসুরিপাড়া থেকে আরম্ভ করে দেবীদাসপুর সেখানে ভাঙন রোধের কাজ শুরু হয়েছে। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ যে পরিমাণ বালির বস্তা দেওয়া উচিত, অর্থাৎ 50 থেকে 52 কিলো করে বালি থাকার কথা এক একটি বস্তায়, তা না দিয়ে 15 থেকে 20 কিলো করে বালির বস্তা দেওয়া হচ্ছে, বালি রাখা হচ্ছে সেই বস্তার মধ্যে এবং তা দিয়ে কাজ করা হচ্ছে। তার ফলে কিছু
কিছুদিনের মধ্যেই আবার সেই কাজ কিন্তু গঙ্গা গর্ভে তলিয়ে যাবে। তার ফলে আবার যে ভাঙন, সেই ভাঙন কিন্তু শুরু হবে। এই নিয়ে কিন্তু তারা বারে বারে তোমার প্রতিবাদ করেছে, কিন্তু তাতেও কাজ হয়নি। আজকে কিন্তু প্রায় 60টি নৌকা, যে নৌকাতে করে তোমার বালির বস্তাগুলো আসছিল, সেই নৌকাগুলোকে আটকে দেয় এবং বিক্ষোভ দেখাতে শুরু করে। এবং গ্রামবাসীরা চাইছেন যে প্রতি বছর কোটি কোটি টাকা করে এই গঙ্গা ভাঙন রোধের কাজ হচ্ছে, কিন্তু সেই ভাঙন তোমার গঙ্গা গর্ভে বছর না যেতে যেতে তলিয়ে যাচ্ছে এবং একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে, কৃষি জমি চলে যাচ্ছে, মসজিদ থেকে আরম্ভ করে সমস্ত কিছু তলিয়ে যাচ্ছে। এবং সেই কারণে তারা চাইছে যে ভালোভাবে কাজ হোক, যাতে স্থায়ীভাবে কাজ হয়, সেই ব্যবস্থা করুক সরকার। এবং এই বিক্ষোভ দেখাচ্ছেন। বেশ, এক একটা বস্তায় 18 কেজি, 20 কেজি, 22 কেজি মাল আসছে। তার জন্য আমরা প্রতিবাদ করছি, যেখানে যে নিয়মে শিডিউল আছে সেই নিয়মে কাজটা করুন। আমাদের যেটা মাপ, সে মাপ দিয়েই কাজ করতে হবে, সেটাই আমাদের দাবি। নৌকাগুলো থাকবে, হ্যাঁ থাকবে তো এখন। আর অন্যদিকে আমরা দাসপুরের দিকে নজর রাখবো, যেখানে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করছেন এলাকার মহিলারা। দুর্গাপুরে পথ অবরোধের ছবি আপনাদেরকে দেখাচ্ছে। এলাকার মহিলারাই দেখুন পথ অবরোধে নেমেছে। ঘাটাল পাঁশকুড়া সড়কের এই ছবি, যেখানে এলাকাবাসীরা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন জলের দাবিতে, পানীয় জলের দাবিতে বিক্ষোভ। প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুকান্তর কাছে একবার যাব। সুকান্ত, এই সমস্যা অর্থাৎ পানীয় জলের সমস্যা এই এলাকায় কতদিন ধরে? দেখো প্রিয়াঙ্কা, এলাকার মানুষ যেটা বলছেন যে প্রায় 1 বছর ধরে পানীয় জলের সমস্যা চলছে, কারণ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ চলছে দীর্ঘদিন, আর তার ফলেই পানীয় জলের সমস্যা তাদের নিত্যদিনের সঙ্গী। কিন্তু 3 দিন হলো সম্পূর্ণভাবে পানীয় জল বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ রাজ্য সড়কের কাজের জন্য পাইপ ফেটে গিয়েছে বলে এলাকার মানুষ দাবি করছেন। আর এই জল যন্ত্রণার ফলে তারা বারবার জানিয়েও কাজ না হওয়ায় তারা ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দুর্গাপুর এলাকায় তারা রাজ্য সড়ক অবরোধ করছেন মহিলারা। তাদের দাবি যে দ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে হবে। ব্লক প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েতের আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলেছেন। এখন দেখার কত দ্রুত এলাকার মানুষকে পানীয় জল দিতে পারে ব্লক প্রশাসন। একেবারে, এবং সেদিকেই নজর থাকবে আমাদের। এখানে দিবে বলে এখন যে জল দেয়নি, আমাদের জল নেই এইখানে, আমরা জল পাচ্ছি না এইখানে। আমাদেরকে কেন রাস্তায় জল রেখে দিচ্ছে, আমরা জল না হলে বাঁচবো কি করে? আমাদেরকে তো জল দিতে হবে। গরু বাছুর ছেনা পেনা সবাই আছে, তাহলে কিভাবে চলবে বলুন? এরকম রাস্তা ভেঙে যদি বারবার দিয়ে যায়, একবার তো কতদিন ভেঙে জল পাইনি, 1 বছর হয়ে গেল, তাহলে এখনো কি পাবনি? তাহলে আমরা কি করতে পারি? আমরা এরকম দাঁড়াবো। একদিকে দেখলাম আমরা পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ, আরো এক বিক্ষোভের ছবি আপনাদেরকে দেখাবো। পথ অবরোধ করে সেখানে স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন। এই ছবি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা 2 নম্বর ব্লকের ছবি, যেখানে স্বাস্থ্য কেন্দ্র বেহাল। এলাকাবাসীরা দেখুন পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রতিনিধি শোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শোভনের কাছে একবার যাব। শোভন, স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা কেন? দেখো প্রিয়াঙ্কা, এলাকাবাসীদের যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে কিন্তু এই যে স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত ডাক্তার, নার্স এবং যারা চিকিৎসার জন্য যারা স্বাস্থ্যকর্মী আছে তারা নিয়মিত আসেন না। আর যদিও আসেন তারা 12টা বাজলেই তারা কিন্তু নিজের বাড়ি চলে যান স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করে, যার ফলে কিন্তু স্বাস্থ্য পরিষেবা থেকে বিরত থাকতে হয়। এলাকার মানুষদেরকে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, এরকম অভিযোগ তুলেই কিন্তু মূলত আজকে গড়বেতা 2 নম্বর ব্লকের গোয়ালতোড়ের চারুবালা স্বাস্থ্যকেন্দ্রের সামনেই তারা কিন্তু পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। এবং এলাকাবাসী এবং গ্রামের মানুষ যেটা আরো অভিযোগ রয়েছে যে যতক্ষণ না তারা এই স্বাস্থ্যকেন্দ্রে যেভাবে ডাক্তার আগের মতো ছিল 24 ঘন্টা যেমন স্বাস্থ্য পরিষেবা তারা পান, সেই সব ব্যবস্থা যাতে ব্যবস্থা করা হয়, সেই দিকটা যাতে স্বাস্থ্য দপ্তর দেখে। এবং সেই দাবিতেই মূলত কিন্তু আজকে এই পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এবং যতক্ষণ না তাদের দাবি মিটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন। প্রিয়াঙ্কা, আমাদের আগে যা ছিল আবার যাতে সেটা হয়, না হলে আমরা কিন্তু আবার বৃহত্তর আন্দোলনে আমরা যাব। কি চাইছেন? আমাদের বেড চালু করতে হবে, পার্মানেন্ট ডাক্তার রাখতে হবে,
জিডিও রাখতে হবে এবং 24 ঘন্টা পরিষেবাটা যাতে হয়। ওই আসে 1 ঘন্টা শুধু ইয়ে করে ডিউটি করে কেটে পড়ে সব, যে যার 12টায় শেষ, হসপিটাল বন্ধ। এই পথ অবরোধ করেছে, পথ অবরোধ যতক্ষণ না চালু হচ্ছে, কাল থেকে 24 ঘন্টা পরিষেবা, ততক্ষণ পর্যন্ত উঠবেনি। আর এবার আমরা একটু দেগঙ্গার দিকে নজর রাখবো। দেগঙ্গাবাসীদের জন্য সুখবর, কারণ তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। দেগঙ্গায় দীর্ঘদিনের দাবি ছিল, কারণ ফায়ার স্টেশন সেখানে ছিল না এবং দমকল আসতে দেরি করত। আর এবার 4 কোটি ব্যয়ে তৈরি হলো ফায়ার স্টেশন। দেখুন সেই ফায়ার স্টেশনের ছবি। কারণ এর আগে দেগঙ্গাবাসীদের কিন্তু অভিযোগ ছিল যে আগুন লাগলে দমকল আসতো সেই বারাসাত থেকে, অনেকটা সময় লাগতো। আর অনেকটা সময় দমকল আসতে দেরি হতো বলে কিন্তু বেশিরভাগ জিনিসপত্র হয়তো পুড়ে ছারখার হয়ে যেত। আর দীর্ঘদিন ধরেই কিন্তু এই দাবি ছিল সেখানকার স্থানীয়দের, ফায়ার স্টেশনের দাবি ছিল, এবং দীর্ঘদিনের পর সেই দাবি পূরণ হলো। খুশি দেগঙ্গাবাসী। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউলের কাছে একবার যাবো সরাসরি। জিয়াউল, দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে, কতটা খুশি দেগঙ্গাবাসী? দেখো, দীর্ঘ প্রায় 20 বছর ধরে এলাকার মানুষের দাবি ছিল যে দেগঙ্গা একটি ফায়ার সার্ভিস সেন্টার করা হোক। অর্থাৎ একদিকে বসিরহাট, একদিকে বারাসাত, প্রায় দূরত্ব প্রায় 45 কিলোমিটার, এবং এই মাঝে দেগঙ্গা, অর্থাৎ কোনো জায়গায় দেগঙ্গা, হাড়ুয়া, মিনাকা, এই সমস্ত এলাকায় আগুন লাগলে বারাসাত বা বসিরহাট থেকে ফায়ার স্টেশনের যে গাড়ি, অর্থাৎ ফায়ার ইঞ্জিন আসতে প্রায় 45 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো। তার আগে সবটাই পুড়ে ছাড়খার হয়ে যেত। ফলে দীর্ঘদিনের মানুষের দাবি, সেই দাবি করে আসছিল। অবশ্যই সেই দাবি পূরণ হলো। অর্থাৎ 12ই মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে একটি ফায়ার স্টেশন উদ্বোধন করলেন। অর্থাৎ দেগঙ্গার বেড়াচাপায় প্রায় 3.5 বিঘা জমির উপরে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে এই ফায়ার স্টেশন সার্ভিস সেন্টার করা হলো। অর্থাৎ তার ফলে উপকৃত হবে প্রায় একাধিক বিধানসভা এলাকার মানুষজন, এবং তারা অবশ্যই ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে, অবশ্যই এলাকার বিধায়িকাকে। তার কারণ তার কাছেই দরবার করেছিল প্রায় বছর 5 ধরে। তিনিও আশ্বাস দিয়ে যাচ্ছিলেন, কিন্তু হচ্ছিলেন না। অবশেষে সেই ফায়ার, অর্থাৎ জমি জট কাটলো, তারপরে সেখানে জমি সমস্যা মিটলো, এবং সেখানেই প্রায় 3.5 বিঘা জমির উপরে 4.5 কোটি টাকা ব্যয়ে সেখানে 2টি মাত্র ইঞ্জিন, অর্থাৎ সেখানে রাখা হবে। একটি বিষয় জানতে চাইবো, যেমন দীর্ঘদিনের দাবি ছিল ফায়ার স্টেশন করার, এবং 4 কোটি ব্যয়ে ফায়ার স্টেশন উদ্বোধন হলো, সেক্ষেত্রে কোন কোন এলাকার মানুষ উপকৃত হচ্ছেন? একদম, দেখো, অর্থাৎ এই যে 45 কিলোমিটার দূরত্ব বললাম, তার মাঝে অর্থাৎ এই যে দেগঙ্গা, হাড়োয়া, বাদুড়িয়া, বসিরহাট উত্তর এবং মিনাখা, অর্থাৎ এই একাধিক বিধানসভা, প্রায় 5টি বিধানসভার মানুষ, কয়েক লক্ষ মানুষ এর দ্বারা উপকৃত হবে। তার কারণ এখানে আগুন লাগলে প্রায় ফায়ার স্টেশনে ফোন করে প্রায় 45 থেকে 1.5 ঘন্টার মধ্যে পরে গাড়ি আসতো, এবং তারপরে সব পুড়ে ছাড়খার হয়েছে। এরকম গত বছরেও প্রায় একাধিক বাড়ি পুড়ে গেছে। দমকলকে খবর দেওয়ার পরে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে এসে বিক্ষোভ দেখিয়েছে। অবশ্যই সেই দাবি পূরণ হলো। এলাকার মানুষের যেটা দাবি, যেখানে একটি ফায়ার সেন্টার করা হোক, সেই মতো প্রায় 4 কোটি টাকা ব্যয় একটি ফায়ার স্টেশন উদ্বোধন হলো। একদম, দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী হাবড়ায় এসেছিলেন প্রশাসনিক সভায়, সেখান থেকেই সেই উদ্বোধন করলেন। কিন্তু এখনো পর্যন্ত 2টো মাত্র ইঞ্জিন রাখা হয়েছে, আরো ধাপে ধাপে বেশ কিছু কর্মী এবং সেখানে আরো ফায়ার স্টেশনের ইঞ্জিন সেগুলো রাখা হবে, এমনটাই প্রশাসন সূত্রে খবর পাওয়া গেছে। বেশ, এখন যদি কোনো কিছু সমস্যা ঘটে 10 থেকে 20 মিনিটের মধ্যে গাড়ি পৌঁছে যাবে। আমরা ভীষণ খুশি। আমাদের যে বিধায়ক এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফায়ার স্টেশন উপহার দিয়েছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এদিকে বারাসাতে ফায়ার স্টেশন আছে, এদিকে বসিরহাটে আছে। যদি কোনো রকমের অগ্নিসংযোগের দুর্ঘটনা ঘটতো, এখানকার মানুষ ফায়ার সার্ভিস পেতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যেত। যে ফায়ার স্টেশনটা করেছে, তাতে করে আমরা অত্যন্ত খুশি। 3.5 বিঘা জমির উপরে এই ফায়ার স্টেশনটা হয়েছে, 2টো গাড়ি আছে, এবং মানুষের খুবই কাজে লাগবে। দেগঙ্গার মানুষ পরিষেবা পাওয়ার জন্য আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনাকে আমি স্যালুট জানাই, প্রণাম। একদিকে দেখলাম আমরা এলাকার মানুষ খুশি, তবে আরো একটি খুশির খবর রয়েছে। 2018 সালে সেতু তৈরি হয়েছিল, কিন্তু সেই সেতু সংযোগকারী কোনো রাস্তা ছিল না। নিউজ 18 বাংলা এই খবর দেখায়, আর সেই খবর দেখানোর জেরে কিন্তু কাজ হয়েছে। দেখুন, সংযোগকারী রাস্তার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এর আগে এই রাস্তা, অর্থাৎ সংযোগকারী রাস্তা না থাকার ফলে ভোগান্তির শিকার ছিল এলাকার মানুষজন। জলপাইগুড়ির ছবি আপনাদেরকে দেখাচ্ছি। জলপাইগুড়ি শহরের ভাটাকারা এলাকা, যেখানে 2018 সালে এই সেতুটি তৈরি হয়, কিন্তু কোনো সংযোগকারী রাস্তা ছিল না।
ফলে এলাকার মানুষজন তো ব্যবহারই করতে পারতেন না। আর সেই খবর কিন্তু সম্প্রচার করেছিলাম আমরাই। প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনুর কাছে যাব সরাসরি। শান্তনু, আবারও নিউজ 18 বাংলার খবরের ইম্প্যাক্ট, খবর সম্প্রচারের পরে কাজ শুরু। দেখো, এটা বলা যেতেই পারে, কিন্তু খবরের জেরেই কিন্তু এই কাজটা শুরু হলো এবং একই সঙ্গে 5 বছর পর কিন্তু যাতায়াত যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন ভাটাখানা এবং ওয়াকারগঞ্জ এলাকার বাসিন্দারা। কারণ 2 নম্বর ওয়ার্ডের এই এলাকায় যে ধরধরা নদী রয়েছে সেখানে সেতু নির্মাণের প্রথমে দাবি ছিল বাসিন্দাদের। সেই সেতু কিন্তু 2018 সালে নির্মাণ করে দিয়েছিল পুরসভা, কিন্তু সেতু সংলগ্ন যে অ্যাপ্রোচ রোড তৈরি করে দিতে হবে সেই বরাদ্দ ছিল না। তার ফলে এই বছর তার পরের বছর করা হবে, এরকমভাবেই কিন্তু বছরের পর বছর কেটে যাচ্ছিল এবং যাতায়াত সমস্যায় কিন্তু পড়তে হচ্ছিল বাসিন্দাদের। কারণ দীর্ঘ সেতু পারাপার করতে গিয়ে অনেকটা উপর দিকে তাদের উঠতে হতো, যাতায়াতের একটা সমস্যা তৈরি হচ্ছিল কারণ অ্যাপ্রোচ রোড না থাকার ফলে। প্রায় 10,000 মানুষ কিন্তু নিয়মিত ভুক্তভোগী হতেন এই সেতু পারাপারের ক্ষেত্রে। সেই খবর আমরা সম্প্রচার করেছিলাম এবং আমাদের খবর দেখার পরেই কিন্তু পুরসভার প্রতিনিধিরা ঘটনাস্থলে যান, কাউন্সিলরের সঙ্গে কথা বলেন এবং কিভাবে এই অ্যাপ্রোচ রোডটি তৈরি করা হবে এই নিয়েও কিন্তু দীর্ঘ আলোচনা হয় এবং তারপরেই কিন্তু সম্প্রতি পুরসভা থেকে একটা অর্থ বরাদ্দ করা হয়। সেই অর্থ বরাদ্দেই কিন্তু সেই অ্যাপ্রোচ রোড তৈরির কাজ শুরু হয়েছে এবং সেই রাস্তা যা এই মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়ার ব্যাপারে কিন্তু জানবো। আমাদেরই খবরের জেরে, অর্থাৎ নিউজ 18 বাংলার খবরের জেরে পুরো কর্তৃপক্ষ তৎপর হন, কাজ করেন এবং কোন কোন গ্রামের বাসিন্দারা উপকৃত হচ্ছেন? দেখো, এই 2 নম্বর ওয়ার্ড এলাকা যে সংলগ্ন প্রথমত হচ্ছে ভাটাখানা এবং ওয়াকারগঞ্জ এলাকার বাসিন্দারা তো উপকৃত হবেনি, সেই সংলগ্ন যে রায়কোটপাড়া এলাকার বাসিন্দা সেই সংযোগকারী রাস্তা ব্যবহার করে থাকেন তারা এবং পার্শ্ববর্তী যে এলাকা পাশের যে গ্রাম রয়েছে পাহাড়পুর এলাকার বাসিন্দারা এই এলাকায় যাতায়াত করেন, সেখানকার বাসিন্দারাও কিন্তু এই রাস্তা এবং এই সেতু সংযোগকারী রাস্তা তৈরি হওয়ার পরে উপকৃত হবেন। এবং স্থানীয় কাউন্সিলর যেটা জানিয়েছেন, পুরো কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, এই রাস্তা তৈরি হওয়ার পর এই সেতু সংলগ্ন এলাকায় বিদ্যুতেরও ব্যবস্থা করে দেওয়া হবে। অর্থাৎ প্রথমে সংযোগকারী রাস্তা তৈরি হবে, সংযোগকারী রাস্তার পর বিদ্যুৎ, জোড়া সুখবর। রাস্তাটা সমস্যাটা সমাধান হচ্ছে, এটা হলেই খুবই ভালো হয়। রেলকে অসংখ্য ধন্যবাদ। এই রাস্তাটা শুরু হতে আমাদের খুব ভালো হচ্ছে। এই রাস্তাটা অনেকদিন ধরে বন্ধ ছিল, এই রাস্তাটা এখন শুরু হয়েছে, খুব খুশি আর কি। পৌরসভার উদ্যোগে এবং মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন মহাশয়া সে পাপিয়া পাল উদ্যোগে আমাদের এই 2 নম্বরের এই অ্যাপ্রোচ কাজটা আজ থেকে শুরু হলো। আমরা ওয়ার্ডবাসী খুব আনন্দিত এবং গর্বিত, এই রাস্তাটা আমাদের জন্য সম্পূর্ণ হলো। নিউজ 18 বাংলার খবরের ইম্প্যাক্টে খুশি এলাকাবাসী। আরো একটি খবর আপনাদেরকে দেখাবো নিউজ 18 বাংলার ইম্প্যাক্টের। আমরা বারবারই আপনাদেরকে দেখিয়েছিলাম পানিহাটি পুরসভার আবর্জনার ছবি, বারবারই নিউজ 18 বাংলায় দেখিয়েছিলাম আমরা, এবং সেই খবরের জেরে আবর্জনা পরিষ্কার করার জন্য উদ্যোগী হলো কেএমডিএ। কয়েক মাস ধরে ভাগার বন্ধ থাকায় বিপাকে পানিহাটির মানুষজন, আর পানিহাটি পুরসভায় জমে থাকা আবর্জনা ভাগারে নিয়ে এসে ফেলা শুরু হয়েছে। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সুবীরের কাছে একবার যাই, জানি সুবীর কত টাকা বরাদ্দ করে এই কাজ শুরু হয়েছে? দেখো, কেএমডি এর পক্ষ থেকে 95,84,742 টাকা বরাদ্দ হয়েছে এই কাজের জন্য। তোমাকে জানিয়ে রাখি, 3 মাস ধরে কিন্তু এই পানিহাটির যে ভাগার, সে ভাগার কিন্তু বন্ধ করে রেখেছেন যারা ভাগার উচ্ছেদ কমিটি তারা, এবং এই যে ভাগার উচ্ছেদ কমিটির যে বিক্ষোভ তার জেরে বন্ধ রয়েছে এবং তার ফলে এই যে পানিহাটি পৌরসভার যে 33টি ওয়ার্ড, এই ওয়ার্ডের যে আবর্জনা, সেই আবর্জনা কিন্তু কোনোরকমভাবেই ভাগারে ফেলা যাচ্ছে না এবং যত্রতত্র বিভিন্ন ওয়ার্ড এলাকাতে কিন্তু এইভাবেই ভাগাড়ের স্তূপ হয়ে রয়েছে এবং চরম সমস্যায় পড়ছিলেন কিন্তু স্থানীয় বাসিন্দারা। পানিহাটি পৌরসভা বারংবার বৈঠক করে কোনো সমাধান সূত্র তারা বের করতে পারছিলেন না। তারপরে কিন্তু উদ্যোগী হয় কেএমডিএ এবং কেএমডিএ এর পক্ষ থেকে প্রায় 96 লক্ষ টাকার মতো তারা বরাদ্দ করেছেন এবং প্রথম স্তরে এই যে ওয়ার্ডের যে আবর্জনা, সেই আবর্জনা প্রথম ধাপে এখান থেকে নিয়ে পানিহাটি অঞ্চলের অমরাবতী মাঠ এবং ডাকব্যাগ অঞ্চলে সেখানে মজুত করে রাখা হবে এবং সেখান থেকে 3-4 দিন অন্তর অন্তর সেখান থেকে সেই আবর্জনা কিন্তু নিয়ে সেখান থেকে ওই বাইপাসের ধারে কলকাতা কর্পোরেশনের কথা তো বারবার নিউজ 18 বাংলা দেখিয়েছে, সেক্ষেত্রে পানিহাটিবাসী কি বলছেন?
দেখো, এই যে আবর্জনা যে স্তূপ, সেখান থেকে যে একটা নিস্তার পেলেন পানিহাটিবাসী, আমরা খবর দেখিয়েছিলাম এবং বারংবার আমরা সম্প্রচার করেছিলাম নিউজ 18 বাংলা চ্যানেলে, এবং এই সম্প্রচারিত হওয়ার পরেই কিন্তু এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এতে যথেষ্টই খুশি পানিহাটি সাধারণ মানুষ থেকে শুরু করে, এবং তারা নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাচ্ছেন। পাশাপাশি পানিহাটি পৌরসভার যারা আধিকারিক রয়েছেন তারাও কিন্তু ধন্যবাদ জানিয়েছেন নিউজ 18 বাংলা চ্যানেলকে। বেশ, এখন পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া গেছে। ধন্যবাদ পৌরসভাকে, আমাদের পানিহাটি পৌরসভাকে ধন্যবাদ, KMDA কে, তাদের যৌথ উদ্যোগে, মাননীয় বিধায়ক নির্মল ঘোষের উদ্যোগে যে ময়লা কালেকশনের চেষ্টা করা হয়েছে বা এখন কালেকশন চলছে, তাতে আমরা সত্যিই সন্তুষ্ট। আমরা একদম জঞ্জালমুক্ত দেখতে পাচ্ছি পানিহাটি এখন। নিউজ 18 বাংলাকেও এই খবর সম্প্রচারণ করার জন্য আমরা জানাই অসংখ্য ধন্যবাদ। মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম, অধ্যাপক সৌগত রায় এবং মাননীয় বিধায়ক নির্মল ঘোষের সঙ্গে আলোচনা করে একটা রেজাল্ট বার করেছেন যে আপাতত ভাগার সমস্যা যেটা আছে সেটা আফটার ইলেকশন আমরা বিকল্প জায়গায় করব। পুরো মালটাই KMDA এর পক্ষ থেকে নিয়ে চলে যাবে এবং ধাপাতে যে KMCর যে গার্বেজ জায়গা ফেলার জায়গা আছে যে ধাপাতে, সেখানেই ফেলবে। অতএব পানিহাটির মানুষকে নিউজ 18 এর পক্ষ থেকে যে দেখানো হয়েছে তার জন্য ধন্যবাদ জানাই এবং পানিহাটির মানুষকে ধন্যবাদ জানাই, তারাও সহযোগিতা করছে। আর এবার আমরা নজর রাখবো পুরুলিয়ার দিকে। পুরুলিয়ায় ব্যবসায়ী খুনে ধৃত হয়েছেন দুজন, যেখানে অপহরণ করে খুনের অভিযোগ সামনে উঠে আসে এবং সেই খুনের অভিযোগে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। 17 মার্চ অপহরণ হন হাতিম আনসারি। দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন, আর সেই সময় অপহরণের অভিযোগ সামনে উঠে আসে এবং এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিতের থেকে একটু জানবো, ইন্দ্রজিৎ, কোথা থেকে পুলিশ গ্রেফতার করলেন এবং অভিযুক্তরা কারা, অভিযুক্তের পরিচয়? দেখো প্রিয়াঙ্কা, একেবারেই গত 17 তারিখের ঘটনা এবং পুরুলিয়ার বলরামপুর থানার রসুলডি গ্রামের এক ব্যবসায়ী, তিনি বাড়ি ফিরছিলেন, সেই সময় স্থানীয় দুই যুবক তাকে গাড়িতে করে তুলে নিয়ে যায় এবং ঝাড়খণ্ডে নিয়ে গিয়ে তার মৃতদেহ একেবারেই একটি জঙ্গল এলাকায় পুঁতে দেয় এবং তারপরে তারা পালিয়ে যায়। এবং পরে এক অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে এবং তদন্তে নেমে তাদের জিজ্ঞাসাবাদ করে যখন বুঝতে পারে যে এরাই অপহরণের পেছনে রয়েছে এবং তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এবং তারপরেই মৃতদেহ উদ্ধার হয়। ঝাড়খণ্ডের একটি জঙ্গল এলাকার কালভার্টের নিচ থেকে মৃতদেহ উদ্ধার হয় এবং তাদের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। এবং প্রাথমিকভাবে পুলিশ যেটা জানতে পেরেছে, জমি সংক্রান্ত বিবাদের কারণেই এই ব্যবসায়ীকে অপহরণ করে খুন করা হয়েছে। তবে এর পেছনে অন্য কিছু কারণ রয়েছে কিনা তাও পুলিশ তদন্ত করে দেখছে। তবে এই যে দুই যুবক যার কথা তুমি বলছিলে, যে এই দুই যুবক তারা স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় এলাকার বাসিন্দা, কিন্তু তারা ঝাড়খণ্ডে ব্যবসার কারণে থাকতো এবং সেখানেই খুন করার পর তারা পালিয়ে গিয়েছিল। এবং সেদিন 17 তারিখ রাতে তাদের যখন নিয়ে আসা গাড়িতে করে নিয়ে যায় এই ব্যবসায়ীকে, সেই গাড়ির CCTVর ফুটেজ দেখেই পুলিশ উদ্ধার করে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে অপহরণ করে খুন করেছে এই দুই যুবক। প্রিয়াঙ্কা, হাতিম আনসারি বলে একজন, সে যখন তার দোকান বন্ধ করে ফিরছিল, কয়েকজন দুষ্কৃতী তাকে কিডন্যাপ করে বলে আমাদের কাছে খবর আছে। একটা হোয়াইট কালারের সুইফট গাড়ি করে কয়েকজনকে আমরা জিজ্ঞাসাবাদ করি, তারপর আমরা দুজনকে এই কেসে আমরা ডিটেন করে যখন তাদেরকে আমরা ইন্টারোগেট করা শুরু করি, তখন তাদের কাছ থেকে আমরা জানতে পারি যে এই হাতিম আনসারিকে তারা স্ট্র্যাঙ্গুলেট করে মেরে মার্ডার করে একটা জায়গাতে ডাম্প করে দিয়েছে। রাঁচি ডিস্ট্রিক্টের দশমপল থানার আন্ডারে একটা জঙ্গল প্যাচের মধ্যে একটা মাটির রাস্তা, সেখানে একটা কালভার্ট ছিল, তার মধ্যে এটাকে ডাম্প করে রিকভারি করার পর আমরা যে ফলো আপ অ্যাকশনগুলো আছে সেগুলো করছি। আমরা সাধারণত দেখি স্কুলে বৃক্ষরোপণের উৎসব হয়, কিন্তু এবার আপনাদের দেখাবো স্কুল চত্বরেই একেবারে গাছ কেটে সাফ। ঝাড়গ্রামের কথা বলছি। ঝাড়গ্রামের জিতুশোল এলাকায় বিকাশ ভারতী স্কুলে কাটা পড়ল বহু মূল্যের শাল গাছ। দেখুন সেই ছবি, কিভাবে বেআইনি ভাবে এভাবে গাছ কাটা হচ্ছে। অভিযোগ করেছেন স্থানীয়রা, আর অভিযোগ পেয়ে স্কুলে এসে কাটা গাছ উদ্ধার করেন বনকর্মীরা। প্রতিনিধি রাজু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রাজুর কাছে যাব সরাসরি। রাজু, স্কুল চত্বরে কিভাবে গাছ কাটা হচ্ছে বেআইনি ভাবে, স্কুল প্রশাসনের নজরে কি আসেনি? একদমই প্রিয়াঙ্কা, কারণ এই জিতুশোলের যে বিকাশ ভারতী হাই স্কুল, যে স্কুলটি রয়েছে সেটা একটি প্রাইভেট স্কুল। সেই স্কুলের সেখানে যে সমস্ত বহুমূল্যের শাল গাছ রয়েছে সেই শাল গাছ কেটে ফেলা হয়েছে। মূলত
স্থানীয় মানুষ অভিযোগ করছে যেখানে ট্রাস্টের জমি এবং যে জমি নাকি অন্য মালিকানা রয়েছে সেই জায়গায় সেই গাছ যেমন কাটা হয়েছে ঠিক তেমনই আবার এই স্কুলের যে জমি রয়েছে সেই জমিও নাকি বিক্রি করে দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ তুলছেন গ্রামের মানুষজন। আর যান জমায়েত করেন এবং গাছ কাটাতে বাধা দেন এবং স্থানীয় এবং যে ব্যক্তি গাছ কাটছিল তাকে সেখান থেকে তারা আটক করেছেন। ইতিমধ্যে এই বিষয় নিয়ে গোটা বিষয়ে তদন্ত শুরু হয়েছে, কারণ বন দপ্তরের অনুমতি ছাড়া গাছ কিভাবে কাটা হচ্ছে বহুমূল্যের তা নিয়ে যেমন বন দপ্তর প্রশ্ন তুলছে, ঠিক তেমনই আবার গ্রামবাসীদের অভিযোগ যে একটি ট্রাস্টের জমি যেখানে স্কুল রয়েছে সেই স্কুলের অভিযোগ যে একটি ট্রাস্টের জমি যেখানে স্কুল রয়েছে সেই স্কুলের জমিকে কিভাবে বেচে দেওয়া হচ্ছে তা নিয়েও অভিযোগ উঠছে। কারণ জমি কেলেঙ্কারি নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতি সরগরম একটা রয়েছে, সেই জায়গায় এই জমিও কিভাবে বেচা হচ্ছে তা নিয়েও অভিযোগ রয়েছে। গ্রামে যে মানে ফরেস্টের থেকে যেটা আমরা মানে রক্ষণাবেক্ষণ করি তার থেকেও দেখি কিছুগুলা গাছ মোটামুটি কেটে নিয়েছে এই কর্তৃপক্ষ, সেটা হ্যাঁ দিবালোকেই কেটেছে। আর যেটা কাটা হয়েছে আমার মনে হয় এই বিকাশ ভারতীর কোনো বিশিষ্ট লোকের এই পরামর্শেই কাটা হয়েছে। গাছ কাটা হয়েছে শোনা গেল অবৈধভাবে, কিভাবে পদক্ষেপ নিচ্ছেন আপনারা? আমরা একটা অভিযোগ পেয়েছি, অভিযোগ খতিয়ে দেখছি, যেটা আইন অনুসারে ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে। আর এবার নজর রাখবো হলদিয়ার দিকে। হলদিয়ায় শ্রমিক বিক্ষোভের ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে ছাঁটাইয়ের প্রতিবাদে থালা বাটি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, হলদিয়ার বেসরকারি ইস্পাত কারখানায় ছাঁটাই হয় আর তার জেরেই কিন্তু একেবারে থালা বাটি নিয়ে শ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছেন। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সুজিতের থেকে একটু জানবো। সুজিত, কারখানার তরফ থেকে কি বলা হচ্ছে? হঠাৎ করে শ্রমিকদেরকে এভাবে ছাঁটাইয়ের কারণ কি? দেখো, কারখানা কর্তৃপক্ষ গোটা বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন বটে, তবে বিষয়টি নিয়ে শ্রমিকরা যে অভিযোগ করছেন তা হলো কয়েক মাস ধরেই এই যে ছাঁটাইয়ের ঘটনা, তারপরেও কিন্তু তারা বারবার বিক্ষোভ দেখিয়েছেন। আজকে যখন কিনা একবারে দোরগোড়ায়, তখন কিনা এ ধরনের বিক্ষোভ কারখানার গেটের সামনে দাঁড়িয়ে শ্রমিকরা তারা খালি থালা হাতে প্ল্যাকার্ড এবং তারা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। আসলে তারা চাইছেন কাজে পুনর্বহাল, কিন্তু কারখানা কর্তৃপক্ষ বলছেন আলোচনা করবেন। কিন্তু শুধু এই কারখানা নয়, আজকের দিনে হলদিয়াতে আরও একটি কারখানায় কিন্তু বিক্ষোভ চলছে। সেখানে কিন্তু বেসরকারি কারখানা, সেখানে রীতিমতো ক্ষোভ বিক্ষোভ এবং তার জেরে কাজ বন্ধ করে এই বিক্ষোভ চলছে। অন্যদিকে এখানে চলছে এই ইস্পাত বেসরকারি যে কারখানা, সেখানে চলছে কারখানার গেটের বাইরে থালা বাটি হাতে নিয়ে শ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছেন। এক্ষেত্রে তোমার থেকে আরো একটি বিষয় জানবো। তুমি যেমনটা বললে যে আলোচনার প্রস্তাব দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ, সেক্ষেত্রে কি চুক্তি মানা হয়েছিল কোনো প্রকার? ছাঁটাই করা হলো যে হঠাৎ করে, চুক্তি কি মানা হয়েছিল? দেখো, সব শ্রমিক সংগঠন এখানে কিন্তু এক কথাই বলছেন, ছাঁটাই এভাবে করা যায় না। এবং ছাঁটাইয়ের যে ঘটনা, সেই ঘটনাকে নিয়ে কিন্তু সব শ্রমিক সংগঠনও সরব হয়েছে, এভাবে ছাঁটাই করা যায় না। কারণ শ্রমিকরা তারা কাজে আছেন বছরের পর বছর, তারা কেউ নিরাপত্তারক্ষী, তারা কেউ সাধারণ শ্রমিক, তাদেরকে আচমকা এভাবে ছাঁটাই করার ফলে কিন্তু তারা ক্ষোভ বিক্ষোভ দেখিয়ে আসছেন। কয়েক মাস ধরে এই বিক্ষোভ তারা দেখাচ্ছেন এবং আজকে যেটা দেখা গেল কারখানার গেটের সামনে থালা বাটি হাতে নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। হঠাৎ করে আমাদেরকে 29শে জানুয়ারি নোটিশ দেওয়া হয়, তোমাদের আর কাজ থাকবে না। আমাদের 29শে ফেব্রুয়ারি শেষ কাজ হয়ে আমাদের বন্ধ হয়ে গেছে। খাবো কি বা আমাদের পরিবার পরিজনকে নিয়ে কোথায় যাবো? এতদিন কাজ করার পর অবৈধভাবে হঠাৎ করে ম্যানেজমেন্ট বন্ধ করে দিচ্ছে, তাই জন্য আমাদের আজকে থালাবাটি নিয়ে বিক্ষোভ, এই আন্দোলন চলছে। ম্যানেজমেন্টকে বারবার, একবার নয় 3-3বার জানিয়েছি, কোনো সুরাহ হয়নি। একদিকে আমরা দেখলাম হলদিয়াতে কাজ হারিয়ে শ্রমিকরা থালা বাটি নিয়ে বিক্ষোভে নেমেছেন, অন্যদিকে ভদ্রেশ্বরেও কিন্তু কাজ হারালেন 3000 শ্রমিক। বন্ধ ভদ্রেশ্বরের শ্যামনগর জুট মিল, যার জেরে কাজ হারালেন 3000 শ্রমিক। গত কয়েকদিন ধরে শ্রমিক অসন্তোষে কাজ বন্ধ ছিল, আর এবার রীতিমতো কাজ হারিয়ে ফেললেন 3000 শ্রমিক। ভদ্রেশ্বরের শ্যামনগর জুট মিলের ঘটনা। সোমনাথ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ, তোমার থেকে একটু জানার চেষ্টা করব যে 3000 শ্রমিক কি কারণে কাজ হারালেন, কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে?
দেখো, কারখানা কর্তৃপক্ষের যে শ্রমিকরা, কারখানা কর্তৃপক্ষ তাদেরকে যে শ্রমিকদের বলছে যে তারা আগে দুটো মেশিনে কাজ করতে, এখন তারা 6টা মেশিনে কাজ করতে বলা হচ্ছে এবং 15 জন চুক্তি না মেনে কাজের বোঝা তাদের উপর চাপানো হচ্ছে। যারা মিলের শ্রমিকরা রয়েছে এবং বিভাগ বদলে অন্য জায়গায় কাজ করানোর জন্য 15 জন শ্রমিক প্রতিবাদ করে। সেই প্রতিবাদ করাতে তাদের 15 জন শ্রমিককে বসিয়ে দেওয়া হয়। শ্রমিকরা বলে আমাদের 15 জন কর্মীকে, শ্রমিক যারা আছে তাদেরকে পুনরায় কাজ দিতে হবে এবং যারা যে কাজের বোঝা তাদের উপর চাপানো হচ্ছে এবং বিভাগ বদল করা হচ্ছে, সেই দাবিগুলো তাদের যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী কাজ করাতে হবে। যাদের দুটো করে মেশিন, মানে মিলের যে 4 ডিপার্টমেন্টের 2টো করে মেশিন তারা তো যে পারিশ্রমিক পেত, সেই পারিশ্রমিকে তাদের 6টা করে মেশিন চালাতে হবে, তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। এই কারণেই তারা মূলত গেটে ধর্নায় বসে পরিবারদের নিয়ে এবং মিল কর্তৃপক্ষ শ্রমিক ধর্নায় বসেন। আর মিলের বন্ধের পক্ষে নেই, মিলটা চালু হবে, আমরা খুশি হব, কিন্তু আমাদের মিল গেটে আগে নোটিশটা লাগাতে হবে। যেই এগ্রিমেন্টটা হবে সেই এগ্রিমেন্টের কপিটা মিল গেটের সামনে লাগাক, আমরা মিল চালু করে দেব। এইখানে যে চেয়ারম্যান আছে, তারপর ওর দালালরা আছে, ইউনিয়নরা আছে, ওরা সবাই মিলে একটা সাজিশের হিসেবে কারখানাটাকে নিয়ে যাচ্ছে। ঠিক লোকসভা নির্বাচনের প্রাককালেই আমরা জানি দেশ জুড়ে কার্যকর সিএএ, আর সিএএ কার্যকর হওয়ার পরই মতুয়াদের একাংশ তো খুশি হলেও মঙ্গলবার সিএএ বিরোধিতা করে মতুয়া একাংশের বিক্ষোভ। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, উত্তর 24 পরগনার বনগাঁ বাগদা সড়কের হেলেঞ্চাতে অবস্থান বিক্ষোভ মতুয়াদের একাংশের। প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, যে ছবি আমরা দেখছি, একেবারে ডঙ্কা কাঁসা বাজিয়ে পথ অবরোধ করছেন মতুয়ারা, কোন আশঙ্কায় তাদের এই অবরোধ বিক্ষোভ? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে নাগরিকত্বের যে সংশোধনী আইন অর্থাৎ সিএএ লাগু হওয়ার পরে অনেকাংশের মতুয়ারা খুশি হয়েছে, অর্থাৎ খুশির হাওয়া দেখা গেছে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। কিন্তু অনেকাংশের মতুয়ারা আবার বিক্ষোভে সামিল হয়েছে, যেরকম গাইঘাটাতে, বনগাঁতে এবং আজ বেলেঞ্চাতে একাংশের মতুয়ারা রীতিমতন বিক্ষোভ করেছে, অবরোধ করেছে। তাদের দাবি যে এই সিএএ তারা চায়নি, অর্থাৎ যে সিএএ লাগু হয়েছে সেটা নাগরিকত্ব দেওয়ার জন্য নয়। তাদের দাবি এটা যারা অবৈধভাবে ওই দেশ থেকে এসছে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিতকরণের জন্য এই সিএএ লাগু করা হয়েছে। এই সিএএ তারা মানছে না, ভাওতাবাজি এই সিএএ এর বিরুদ্ধে তারা লাগাতার আন্দোলন করবে বলে জানিয়েছে। আর দীর্ঘক্ষণ হেলেঞ্চা বাগদা অর্থাৎ বনগাঁ বাগদা সড়ক অবরোধ করে। পরবর্তীতে বাগদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাগদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা আধা ঘন্টা অবরোধ চলবার পরেই অবরোধ তুলে নেয়। বেশ, অর্থাৎ 30 মিনিট পর অবরোধ তোলে বিক্ষোভকারীরা। অমিত শাহ থেকে শুরু করে শান্তনু ঠাকুর বারবার বলেছেন যে সিএএ আইনে নাগরিকত্ব দেব, কিন্তু বাস্তবিক অর্থে সিএএ আইনে নাগরিকত্ব দেওয়ার কোনো বিধান নেই। সিএএ আইনে বলা আছে যে বৈধ এবং অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ আইন। সে কারণে আজকে আমাদের এই অবরোধ কর্মসূচি। আমরা এই সিএ আমরা মানছি না। আমরা আবেদন কেন করব? আমরা এই দেশের নাগরিক, নিঃস্বার্থ নাগরিক যদি দেয় তাহলে সব মতুরা শুনবে, নইলে কোনো মতো শুনবে না। এর চাইতে ভয়ঙ্কর অবরোধ আবার সামনের দিন দেখাবে। আর এবার আমরা নজর রাখবো চা বাগানে চিতাবাঘের আতঙ্ক। আলিপুরদুয়ার 1 ব্লকের মথুরা চা বাগানে চিতাবাঘের আতঙ্ক, আর চিতাবাঘ ধরতে খাঁচা পাতল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। তবে আতঙ্ক নিয়েই কিন্তু চা বাগানে চা পাতা তুলছেন শ্রমিকরা। প্রতিনিধি রাজকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রাজকুমারের কাছে যাব সরাসরি। রাজকুমার, তোমার থেকে একটু জানার চেষ্টা করবো যে বন দফতরের তরফ থেকে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? ওরাই তো কাটলো, তুমি তার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে মথুরা চা বাগানের ছবি, যেখানে চিতাবাঘের আতঙ্ক নিয়ে শ্রমিকরা কাজ করছেন, চা পাতা তুলছেন এবং জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ কিন্তু খাঁচা পাতলো, চিতাবাঘ ধরতে খাঁচা পাতলো। আলিপুরদুয়ার 1 ব্লকের মথুরা চা বাগানের ঘটনা, যেখানে চিতাবাঘের আতঙ্ক। এবং আরো খাঁচা পাতা দাবি করছেন শ্রমিকরা।
এবং বন দপ্তরের আপনাদেরকে জানিয়ে রাখি, বন দপ্তরের তরফ থেকে কিন্তু জানিয়েছে যে এলাকায় নজরদারি চালানো হচ্ছে। কিন্তু এলাকায় নজরদারি চালানো হলেও কি হবে, শ্রমিকরা তারা কিন্তু আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা বলছে আরো খাঁচা পাতা হোক, কারণ চিতাবাঘের আতঙ্ক নিয়ে তাদেরকে চা বাগানের থেকে চা পাতা তুলতে হচ্ছে। যদিও জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ কিন্তু চিতাবাঘ ধরতে খাঁচা পেতেছে, এবং দেখুন সেই ছবি, দেখুন খাঁচা পাতার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। উদ্যোগ নিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ।